খুব সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল রিভার আহমেদ বলে একটি মেয়ের কথা। তার ভালো নাম হচ্ছে জাকিয়া আহমেদ। আফগানিস্তানে তার জন্ম। তো সে সাংবাদিকতার ছাত্রী ছিল। কাবুল যাচ্ছিল একটি কাজে। এবার সেই বাসটিতে তালিবানি হামলা হয় এবং 12 জনকে গুলি করে মারা হয়, কিন্তু রিভার প্রাণে বেঁচে যায়। কিভাবে? তার তখন ঋতুস্রাব চলছিল। তো সে যখন চারিদিকে বন্দুক চালানো হচ্ছে এবং রক্তাক্ত হয়ে যাচ্ছে চারিদিকের মানুষজন, সে তখন সেই ঋতুস্রাবের রক্ত মেখে মরার মতো পড়ে থাকে এবং যারা গুলি চালাচ্ছিল তারা মনে করে যে সে ইজ অলরেডি ডেড, গুলি লেগে। এই যে এইরকম একটা পরিস্থিতিতে সময় তার নিজেকে বাঁচানোর জন্য এই যে পন্থাটা মনে এসেছিল, এটা সবার আসে না। এটাকে আমরা বলি উপস্থিত বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড। এটা মানে আমি তো ওই পরিস্থিতিতে, আমি অনেকবারই নিজেকে ওই পরিস্থিতিতে ভেবেছি এবং কখনোই আমার মনে হয়নি যে আমার ওই জিনিস মাথায় আসবে। তো এই উপস্থিত বুদ্ধি ব্যাপারটা একটু অন্যরকম। এটা আমাকে ছোটোবেলা থেকেই বেশ ভাবাতো। প্রেজেন্স অফ মাইন্ড ব্যাপারটা আসলে কী? এইটা প্রকৃতপক্ষে হচ্ছে যে কোনো তাৎক্ষণিক পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, নিজেকে বাঁচিয়ে বের করে আনা, এটাই হচ্ছে উপস্থিত বুদ্ধি। এই উপস্থিত বুদ্ধির আরও একটা উদাহরণ আমরা ছোটোবেলায় সবাই পড়েছি। মানে আমরা বাঙালিরা আফ্রিকার প্রতি যে একটা ফ্যান্টাসি আমাদের জন্মেছে আফ্রিকার সম্বন্ধে, সেটা চাঁদের পাহাড় পড়ে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। সেখানে ব্ল্যাক মাম্বা যখন শঙ্করের সামনে এলো, অন্ধকার ঘর, সেখানে শঙ্করের প্রতিবর্ত ক্রিয়ায় রিফ্লেক্স অ্যাকশনে সে টর্চ জ্বালিয়েছিল এবং সে জানতো সেই টর্চের আলো যদি একটুও নড়ে তো সাপটি ছোবল মারবে। সেই টর্চের মানে তার তখন, এবং শঙ্করের ছোটোবেলা থেকে ক্ষমতা ছিল স্নায়ুর ওপর কর্তৃত্ব বজায় রাখার। সে উপস্থিত বুদ্ধি সে তার সেই কারণেই এসেছিল। সে টর্চটি খুব জোরালো হাতে শক্তি দিয়ে ধরেছিল অনেকক্ষণ, মানে খুব কষ্ট করেই ধরেছিল, এবং যে মুহূর্তে তার হাত কেঁপে গেছিলো সে এক লাফে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল, যাতে সাপের আলো আঁধারি কাটার আগেই সে নিজে প্রাণে বাঁচতে পারে। এই যে উপস্থিত বুদ্ধি এলো, রিভারের যেরকম সেই সময়টাতে এসেছিল, শঙ্করেরও সেই সময় এসেছিল, এটা কিন্তু সবার আসে না। তো উপস্থিত বুদ্ধি ব্যাপারটা কি সেটা বললাম। এবার এই উপস্থিত বুদ্ধিটা অনেকের জেনেটিক্যালি থাকে। সবার যে আইকিউ বেশি বা পড়াশোনা জ্ঞান জানে বলে তার উপস্থিত বুদ্ধি থাকবে সেটা নয়। এটা চর্চায় বাড়ে, পরিস্থিতিতে যে প্রতিকূল পরিস্থিতিতে পড়ছে, মানে একবার যে পরিস্থিতিতে আপনি পড়ে দেখলেন যে আপনি হতবুদ্ধি হয়ে গেলেন, পরের বার সেই পরিস্থিতিতে অবশ্যই আপনি হতবুদ্ধি হবেন না। তখন দেখবেন আপনার ঠিক বেরোনোর একটা পন্থা বেরিয়ে এলো। তো অভিজ্ঞতা বা চর্চায় সেটা বাড়ে। অ্যাকচুয়ালি মানে স্ট্রেস সিচুয়েশানে আমাদের কর্টিজল বলে একটা হরমোন ক্ষরণ হয়। এবার সবাই সেটা কন্ট্রোল করতে পারে না। ওই হরমোনটা যার যত বেশি ক্ষরণ হয় তার তত স্ট্রেস লেভেল বেড়ে যায়। তাছাড়া আমাদের ওই সময় মানে স্নায়ু এবং মস্তিষ্কের একটা কানেকশানের ব্যাপার চলে, কে কাকে নিয়ন্ত্রণ করবে। তো সেই নিয়ন্ত্রণটা যে যত বেশি ভালো করতে পারে, তো তার ক্ষেত্রে উপস্থিত বুদ্ধির ব্যাপারটা বেশি হয়। কিন্তু সবার ক্ষেত্রেই এটা খুব জরুরি। মানে ছোটোবেলা থেকেই আমাদের মা বাবারা বলতেন, আমরাও বলি, যে টাফ সিচুয়েশানে বা তাৎক্ষণিক যে প্রতিকূল পরিস্থিতি এলো সেখানে মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি। মাথা ঠান্ডা রাখলে বা উত্তেজিত না হলে তখন কিন্তু উপস্থিত বুদ্ধিটা ঠিক বেরিয়ে আসে। মানে রিভারের ব্যাপারটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে শতকরা 99% মানুষেরই কিন্তু ওই সময় কোনো, মানে আপনার চারিদিকে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আপনার কখনোই মাথায় আসবে না যে ঋতুস্রাবের রক্ত মেখে আমি নিজেকে দেখাই আমি রক্তাক্ত হয়ে গেছি এবং আমি মৃত। এটা মাথায় আসা অসম্ভব, কিন্তু ওর মাথায় এসেছিল। এবং আনন্দবাজারে যে কারণে খবরটা বেরিয়েছিল যে প্রচুর প্রতিকূল পরিস্থিতির পরে সে এভারেস্ট জয় করেছে, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অস্ট্রেলিয়ায় থাকে এখন, মেয়েদের সম্বন্ধে মুখ খুলতে বলে তাকে প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হয়েছে বিভিন্ন দেশে থাকাকালীন। তো সেই জন্য সে আলটিমেটলি এভারেস্ট জয় করেছে। তো ওই যে মুহূর্তটা 2014 সালে তার জীবনে ঘটেছিল এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে বেরিয়ে আসতে পেরেছিল, এইটা বেশ শিক্ষণীয়। মানে এটা আমার কাছে তো মানে আমাকে বেশ ভাবিয়েছে ব্যাপারটা অনেক দিন ধরে, যে ওই প্রতিকূল পরিস্থিতিতে এতটাই সে স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল যে সে নিজেকে বাঁচিয়ে কিন্তু বেরিয়ে আসতে পেরেছে। তো আমাদেরও এরকম জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতি আসে, কর্মক্ষেত্রে, বাড়িতে, কিন্তু আমরা সবসময় তো নিজেকে সেখানে কন্ট্রোল করতে পারি না, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কিন্তু যেখানে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি সেখানে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসা যায়। এটা যে একদম যায় না সেটা নয়। তো আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করলাম।
পরবর্তী পর্বে আবার ফিরে আসব কোনো বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ বিষয় বা অন্য কোনো ঘটনা নিয়ে। নমস্কার।